সেদিন সকাল থেকেই টিপটিপ বৃষ্টি হচ্ছে। জামা কাপড়, রুমাল, এমনকি মনের ভেতরটাও ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে রয়েছে। অন্যদিন অফিস ছুটির পর মোড়ের চায়ের দোকানে চা খেতে খেতে রাজনীতি সংক্রান্ত বিষয় নিয়ে মেতে থাকলেও আজ তারানাথের বাড়ির দিকে হাঁটা শুরু করলাম। পৌঁছতেই দেখলাম কিশোরী সেন আগেই সেখানে বসে রয়েছে। আমাকে দেখে বলল, এসো হে, তোমার জন্যই বসে আছি। কিভাবে বুঝলে আমি আসবো? এসবের জন্য কি আর তন্ত্রমন্ত্র জানতে হয় নাকি? পাসিং শোয়ের একখানা প্যাকেট এগিয়ে দিয়ে তারানাথকে বললাম, একটা ভালো গল্প হবে নাকি? তোমাদের গল্প বলতে আমার সাধ জাগে না, তোমরা সেসব অবিশ্বাস করো। এই সব গল্প তো বিশ্বাস করি না, নেহাত যেগুলো বিশ্বাস করার মতো নয় সেগুলো বাদে। তারানাথ বেজায় চোটে উঠে পড়ার উপক্রম হতেই আমি বললাম, কিশোরীর কথা ছাড়ুন তো ঠাকুর মশাই, সত্য কারোর মত নির্ভর তো নয়। তারানাথ কিঞ্চিত শান্ত হয়ে বললেন, বিশ্বাসে সত্যি অনেক কিছু ঘটে, সাধারণ বুদ্ধিতে যার কোনো ব্যাখ্যা নেই। বাইরে বৃষ্টির বেগ কিছুটা বাড়তেই ঘরের ভিতরটা অন্ধকারে ঢেকে গেল। চোখ বুজে কিছুক্ষণ মনে মনে গুছিয়ে তারানাথ বলতে শুরু করলেন, বছর 20 আগেকার কথা। এক শিষ্যের বাড়ি থেকে সস্তায়ন করে ফিরছি। ট্রেন বদলের জন্য রানাঘাট স্টেশনে বসে আছি। ট্রেন আসতে তখনও প্রায় ঘন্টাখানেক বাকি। বেঞ্চিতে বসে আছি, দক্ষিণা আর পুজোয় পাওয়া জিনিসপত্র পোটলা করে পায়ের কাছে রাখা। এমন সময় একজন মাঝবয়সী লোক এসে বলল, আগুন হবে? বিশেষ খেয়াল না করেই পকেট থেকে দেশলাই বার করে তার হাতে দিলাম। বিড়ি ধরিয়ে লোকটা আমাকে দেশলাই ফেরত দিল। তখনও তার দিকে তাকাইনি। পরে কি মনে করে দেশলাইখানা পকেটে পুরে হঠাৎ লোকটির দিকে একবার তাকালাম। তাকিয়েই চমকে উঠলাম। লোকটি তখন প্ল্যাটফর্মের অন্য দিকে হাঁটছে। আমার বিশেষ ক্ষমতার জোরে তার শরীর ঘিরে একটা কালো ছায়া দেখতে পেলাম। বুঝলাম সে ভয়ানক বিপদগ্রস্ত। পায়ের কাছের পোটলাটা নিয়ে দ্রুত তার পিছনে ধাওয়া করলাম। লাইনের ওপারে প্ল্যাটফর্মের অপেক্ষাকৃত নির্জন জায়গায় লোকটি দাঁড়িয়েছিল। আস্তে করে ডেকে বললাম, শুনছেন ভাই? ভদ্রলোকটি চমকে আমার দিকে তাকাতেই দেখলাম বছর 40 বয়সের একজন মানুষ। শুকনো মুখ আর জামার একটা বোতাম ভুল ঘরে লাগানো। ভদ্রলোক বিস্মিত গলায় বললেন, আমাকে বলছেন? আপনার সাথে কিছু কথা ছিল। কিন্তু আপনাকে তো ঠিক... আপনি আমাকে চেনেন না। সামনের চায়ের দোকানের একটা বেঞ্চে বসলাম। বিন্দুমাত্র ভনিতা না করে বললাম, আমি একটু আধটু জ্যোতিষ চর্চা করি। আমার মনে হচ্ছে আপনার খুব বিপদ। সত্যি কি তাই? যেমন আপনাকে দেখে বুঝতে পারছি আপনার জন্ম চৈত্র মাসে 7 থেকে 10 তারিখের মধ্যে। আপনার নামের আদ্যাক্ষর ক, আর গত 3-4 দিনের মধ্যে আপনি বেশ বড় রকমের অগ্নিভয় থেকে রক্ষা পেয়েছেন। আর গত বছর আপনার কর্মস্থলে আপনাকে নিয়ে যে গোলমাল হয়েছিল তাতে বিচারে আপনি রেহাই পেয়ে গেলেও দোষটা কিন্তু আপনারই ছিল, তাই তো? আগে হ্যাঁ, দোষ আমারই ছিল, কেউ জানে না। কিন্তু বিশ্বাস করুন, নিতান্ত বাধ্য হয়েই। 3000 টাকা, ঠিক তো? হ্যাঁ, আসলে স্ত্রীর অসুখে বাধ্য হয়ে করেছিলাম এই চুরি। যথেষ্ট প্রমাণের অভাবে সেই যাত্রায় বেঁচে গেছিলাম। আর হ্যাঁ, আপনার প্রথম অনুমান একেবারে ঠিক। গত পরশু আগুনের হাত থেকে বেঁচেছি বটে, হাত পুড়িয়ে রান্না করতে গিয়ে সেদিন এক কাণ্ড ঘটেছিল। গরম চায়ে চুমুক দিয়ে ভদ্রলোক বলতে শুরু করলেন, আমার নাম কালীপ্রসাদ মিত্র।
খুলনার বিখ্যাত মিত্র পরিবারের বংশধর। অবশ্য 50-60 বছর হলো খুলনার সাথে আর কোনো যোগাযোগ নেই। পরবর্তীকালে ঠাকুরদা নদিয়া জেলার উত্তর প্রান্তে ওই কিছু ভূসম্পত্তি কিনে ব্যবসা শুরু করেন। জ্ঞাতিদের শত্রুতায় ঠাকুরদাকে খুলনা ছাড়তে হয়েছিল। আসবার সময় সম্পত্তি বিশেষ কিছু আনতে না পারলেও প্রাণের চেয়েও প্রিয় একটা জিনিস নিয়ে আসেন। কি জিনিস? একটি অষ্টধাতুর তৈরি কালী মূর্তি। 4 পুরুষ ধরে সেই মূর্তি আমাদের পরিবারে পুজো পেয়ে আসছে। ঠাকুরদার বাবা আমার প্রপিতামহ ছিলেন তন্ত্র সাধক। আজীবন সাধনা করে তন্ত্রের বিভিন্ন শাখায় সিদ্ধি লাভ করেছিলেন বলে শুনেছি। তো তার জীবনের শেষ দিকে একবার গ্রহ নক্ষত্রের কি এক বিচিত্র সংস্থান এবং অমাবস্যা একসঙ্গে পড়ে। তেমন যোগ নাকি 100 বছরেও একটা আসে না। সেই বিশেষ রাতে আমার প্রপিতামহ সারা রাত জেগে তন্ত্রের এক গ্রহ প্রক্রিয়া সাধন করেন। শেষ রাতে হোমকুণ্ডে পূর্ণাহুতি দিয়ে একটা গোল লোহার কৌটোয় পুজোর উপাচার থেকে কিছু ফুল বেলপাতা ভরে প্রপিতামহর হাতে দিয়ে বলেছিলেন, এই নাও রাখো, আমাদের বংশে আর হঠাৎ করে কারো বিপদ হবে না। সত্যি তারপর থেকে আজ পর্যন্ত সেই কৌটোই আমাদের সব আপদে বিপদে রক্ষা করে। তা বিগত 3 পুরুষ ধরে আমার মা পরিবারের ভালো মন্দের ব্যাপারে কালীর কৌটোর উপর নির্ভর করেন। আমি আধুনিক লোক, কলকাতায় বাস করি, আমার বিশ্বাস ততটা গাঢ় নয়। তা মাস্টার আগে কলকাতার বাড়িতে আমার বড় ছেলে খুব অসুস্থ হয়ে পড়ে। সেই সময় এক খুড়তুতো ভাইয়ের হাত দিয়ে বাবা ওই বাক্সখানা আমার কাছে পাঠিয়ে দেন। কৌটোর মহিমা কিনা জানি না, তবে আমার ছেলে দিব্যি সেরে গেল। দিন 2 আগে বাবার এক অদ্ভুত চিঠি পাই। স্ত্রী আর ছেলে অবশ্য সেখানেই আছে। অদ্ভুত চিঠি কেন? উত্তরে কালীপ্রসাদ কাঁধের ঝোলা থেকে একটা খাম বার করে আমার হাতে দিয়ে বলল, নিজেই পড়ে দেখুন। স্নেহের কালীপ্রসাদ, আশা করি মঙ্গলময়ের কৃপায় ভালোই আছো। আজ কয়েকদিন হলো আমাদের বাড়িতে নানান অলৌকিক এবং ভৌতিক উপদ্রব আরম্ভ হয়েছে। পত্র পাওয়া মাত্র তুমি সত্বর ছুটি নিয়ে দেশে চলে আসবে। আসার সময় মা কালীর কৌটোখানা আনতে ভুলবে না। ইতি চণ্ডী প্রসাদ মিত্র। হ্যাঁ, চিঠিখানা কিছুটা অদ্ভুতই বটে। কি অলৌকিক ব্যাপার কিছু আন্দাজ করতে পারেন? তা কি বলা যায়, সে তো কত কিছুই হতে পারে। বেলা পড়ে আসছে। চায়ের দোকানের বেঞ্চি থেকে উঠে বললাম, চলি তাহলে, সাবধানে থাকবেন। কিন্তু আমার কি হবে? বিপদে ঈশ্বরকে স্মরণ করবেন। কিছুটা এগিয়েছি, অমনি পিছন থেকে কালীপ্রসাদ দৌড়ে এসে বলল, একটু দাঁড়ান, যদি কিছু মনে না করেন আপনি আমার সাথে আমাদের বাড়ি চলুন। আপনার মধ্যে বিশেষ শক্তি আছে, দয়া করে আমাদের এই বিপদে রক্ষা করুন। দেখে বুঝলাম লোকটি যথেষ্ট ভয় পেয়েছে। বললাম, বেশ চলুন, যাব। ট্রেন থেকে একটা ছোট্ট গ্রাম্য স্টেশনে নেমে পাক্কা 3 মাইল হেঁটে কালিকা প্রসাদের বাড়ি। গ্রামে যখন ঢুকলাম তখন রাত প্রায় 8টা। কৃষ্ণপক্ষের অন্ধকার রাত, আকাশে পঞ্চমীর রাঙা চাঁদ চালতা গাছের পিছন দিয়ে এক অলৌকিক গোলকের মতো উঠে আসছে। গ্রামের প্রায় শেষের দিকে আম জাম গাছে ঘেরা নির্জন বাড়ি, পাঁচিল দিয়ে ঘেরা। সদর দরজায় কড়া নাড়তেই দরজার ফাঁক দিয়ে লণ্ঠনের আলো দেখা গেল বটে, কিন্তু কারো সাড়া পাওয়া গেল না। মনে হলো ভিতরে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু সে দরজা খুলতে সাহস করছে না।
কে? অভিরাম নাকি? দরজা খোলো, আমি ছোট কর্তা। কে ছোট কর্তা? দরজা খুলতেই দেখলাম বছর 60-এর একজন, মাথায় কাঁচা পাকা চুল, পরনে ধুতি, খালি গা, দাঁড়িয়ে। ঠাকুর মশাই, এ হলো কি অভিরাম, বহু পুরনো লোক। এই দরজা খুলছিলি না কেন রে? বাড়িতে যা সব কাণ্ড শুরু হয়েছে, দরজা খুলতে সাহস হয় না। কথা শেষ না হতেই পিছনের আমবাগানে অন্ধকারের মধ্যে গাছের পাতার সরসর শব্দ উঠল। মনে হলো যেন গাছের একটা ডাল ধরে কেউ খুব জোরে ঝাঁকাচ্ছে। ওই ওই আবার শুরু হলো। সাথে সাথে সাই করে কিছু একটা জিনিস গাছের উপর থেকে আমাদের দিকে ছুটে এলো। জিনিসটা কালীপ্রসাদের কান ঘেঁষে পাঁচিলে লেগে মাটিতে পড়ে গেল। এগিয়ে গিয়ে দেখলাম একটা ইয়াব বড় পাথরের টুকরো। আমি একবার বাগানে যাব। অভিরামদা, তোমার হাতের লণ্ঠনটা আমাকে দাও দেখি। না না, একা যাবেন না। আমার কিচ্ছু হবে না, আপনারা ভিতরে যান। লণ্ঠন হাতে বাগানের মধ্যে গিয়ে দাঁড়ালাম। চারিদিক নিঝুম, কোথাও গাছের একটি পাতা অবধি নড়ছে না। হঠাৎই শরীরের মধ্যে এক অস্বস্তি টের পেলাম। সেদিন আমার গাত্রবন্ধন করা ছিল না। মনে হলো হাত পা ধীরে ধীরে অবশ হয়ে আসছে। বিশ্রী এক গন্ধে ভরে গিয়েছে চারপাশ। এক জায়গায় স্থির হয়ে দাঁড়ালাম। কোন এক অদৃশ্য মন্ত্র বলে হাত পা নাড়ানোর ক্ষমতাও আমার আর নেই। মনকে স্থির করে মধু সুন্দরী দেবীর মন্ত্র জপতে থাকলাম। প্রায় সাথে সাথেই পরিবেশ থেকে দুর্গন্ধ দূর হয়ে গেল। শারীরিক বল আবার ফিরে পেলাম। দরজা খোলাই ছিল। বাড়ির ভিতরে ঢুকে দেখি উঠোনের ওপারে বারান্দায় বাড়ির সবাই জড়ো হয়ে শঙ্কিত চোখে তাকিয়ে আছে। এই যে ঠাকুর মশাই, যা ভয় পেয়ে গেছিলাম। কালীপ্রসাদের কাঁধে ভর রেখে যিনি দাঁড়িয়ে আছেন, আন্দাজে বুঝলাম তিনিই কালীপ্রসাদের বাবা চণ্ডীপ্রসাদ। ফর্সা, দীর্ঘদেহী, পরনে অগোছালো ধুতি। কালী এতক্ষণ আমাকে আপনার কথা বলছিল। আপনি এসেছেন, এবার আমার বাড়ির অমঙ্গল কেটে যাবে। আমার যা সাধ্য আমি করব মিত্রমশাই। আমাদের বাড়িতে কেন এমন হচ্ছে কিছু বুঝতে পারছেন ঠাকুর মশাই? এখন না, আগে পুরোটা বুঝে নি, তারপর বলবো। দক্ষিণ দিকে বড় বড় জানালাওয়ালা একটা ঘরে আমার থাকার ব্যবস্থা হলো। হাত মুখ ধুয়ে আমরা বসলাম আলোচনায়। দিন 20 আগে সকল ঘটনার সূত্রপাত। সবে খেতে বসেছি, রাত 10টা হবে। হঠাৎ বাইরে শো শো আওয়াজ করে একটা ঘূর্ণি হাওয়ার মতো উঠল। ঝড় বৃষ্টির সময় নয়, আকাশে মেঘ নেই। সমস্ত জানালা দরজার আগল খুলে এক রাশ ধুলোয় ঢেকে গেল চারদিক। খাওয়া ছেড়ে উঠে পড়লাম। সারা রাত ভালো ঘুমই হলো না। সকালে উঠে দেখি সদর দরজার কাছে দুটো মরা পাখি পড়ে আছে। প্রথমে ভাবলাম বুঝি এই কাল রাতের ঝড়ে এমন ঘটেছে, কিন্তু না, কাছে যেতেই দেখলাম কে যেন পাখি দুটোর ঘাড় মুচড়ে ঘুরিয়ে দিয়েছে। এখন প্রায় রোজ রাতেই ঝোড়ো বাতাস ওঠে, বাড়ির জিনিসপত্র হুড়মুড় করে পড়ে যায়, অদ্ভুত গোঙানির শব্দ শোনা যায়, আর এ সবই ঘটে আমার বাড়ির চৌহদ্দির মধ্যেই। কথা শেষ করে চণ্ডীপ্রসাদ সবেমাত্র উঠেছেন। হঠাৎ বাড়ির ভিতর থেকে চিৎকারের শব্দে দৌড়ে গেলাম। দেখলাম বাড়ির মেয়ে আর বাচ্চারা কাঠ হয়ে বারান্দায় দাঁড়িয়ে।
ইটের বেদি মতো করে লোহারের ড্রাম দাঁড় করানো ছিল চাল রাখার জন্য। সেটা উল্টে পড়ে চাল ছড়িয়ে আছে চতুর্দিকে। ড্রামটা গড়াতে গড়াতে আমার পায়ের কাছে এসে থামল। আপনারা সকলে ঘরে যান, আমি দেখছি ব্যাপারটা। ঘরে ফিরে এসে পাইচারি করছি, কি মনে হলো খুব সাবধানে সদর দরজা খুলে বাগানে বের হলাম। হাতে একখানা লণ্ঠন। আবারও সেই বিশ্রী গন্ধটা এসে লাগলো নাকে। পাতার শো শো শব্দ কানে আসতেই কিছুটা সজাগ হলাম। কিচ্ছু করতে পারবি না তুই, বাঁচতে চাইলে ফিরে যা। কে তুই? সাহস থাকলে সামনে আয়। মনে রাখিস, তোর অভিপ্রায় অশুভ, আর অশুভ সবকিছুই ক্ষণস্থায়ী। খুঁজে বের কর আমাকে, দেখি তোর কত ক্ষমতা। সাথে সাথেই পিছন থেকে অসম্ভব এক ধাক্কা অনুভব করলাম। গাত্রবন্ধন করাই ছিল, কিন্তু তা সত্ত্বেও মাটিতে পড়ে গেলাম। ডান হাতের উপরে নখের আঁচড় টের পেলাম। লণ্ঠনটা উঁচিয়ে ধরতেই গাছের উপর সাদা কাপড় পরা কিছু একটা চোখে পড়ল। নেমে আয়, নেমে আয় বলছি। কিন্তু না, ভালোভাবে দেখে বুঝলাম একখানা সাদা ন্যাকড়া গোছের কিছু হাওয়ায় দুলছে। কিরে, খুঁজে বার করতে পারলি না আমাকে? ভণ্ড তুই, ভণ্ড, তোর শক্তিকে ধিক্কার। আপনাদের বাড়ির উপর এক শক্তিশালী ডাকিনীর কুনজর পড়েছে। সব থেকে চিন্তার বিষয়, সে নিজেকে সম্পূর্ণ অদৃশ্য রেখেছে। তার সঠিক অস্তিত্ব খুঁজে বার করা খুবই কঠিন। আপনি কিছু করুন ঠাকুর মশাই। সেই মুহূর্তে তাদের আশ্বস্ত করে কিছু জিনিসের খোঁজে বেরোলাম। সন্ধ্যা হতেই বাড়ির চৌহদ্দির মধ্যে ঝোড়ো বাতাস বইতে লাগল। কোনো মতে সকলকে নিয়ে হাজির হলাম বাগানে। বিরাট এক গাছের নিচে 2 হাত সমান গর্ত করে তাতে পবিত্র গঙ্গা জল ঢেলে চৌবাচ্চা তৈরি করলাম। মন্ত্র পড়ার কিছুক্ষণের মধ্যেই জলে খানিক বুদবুদ উঠে জলে আলোড়ন দেখা দিল, কিন্তু তার স্থায়িত্ব মাত্র কিছুক্ষণেরই। আবার মন্ত্র পড়লাম, আবারও চারপাশের পরিবেশের মতো জলে তোলপাড় শুরু হলো। দেখলাম জল স্থির হয়ে তাতে আবছা কিছু ফুটে উঠেছে। ঘন অন্ধকার জঙ্গল, আর দেখলাম সার দিয়ে কিছু মানুষের মৃতদেহ। একদল শিয়াল, ক্ষিপ্ত কিছু বেজির দল, বিষধর সাপের দল, আর এদিক ওদিকে কিছু হনুমান। তারপরেই আবারও সবটা স্বাভাবিক। পাবি না, কিছুতেই আমাকে খুঁজে বার করতে পারবি না। বুঝলাম, চোখের সামনে এতক্ষণ যা দেখলাম সবটাই কিছু একটার ইঙ্গিত, কিন্তু পুরোটাই ধোঁয়াশা। আসতে পারি? আসুন আসুন। আজ গ্রামের সীমানায় জঙ্গলে মধ্যরাতে আমি পঞ্চমুণ্ডির আসন স্থাপন করে সাধনা করব। ওই ডাকিনীর রূপ প্রকাশের এটাই একমাত্র পথ। আপনার কাছে একটাই অনুরোধ, ওই সময় আপনারা কেউ আসনের সামনেও আসবেন না, তাহলে কিন্তু প্রাণহানির সম্ভাবনা থাকবে। পঞ্চমুণ্ডির আসনের ক্ষমতা বিশাল। কথা মতো মধ্যরাতে জঙ্গলে পঞ্চমুণ্ডির আসন স্থাপন করলাম। চণ্ডাল, শিয়াল, বেজি, সাপ আর
হনুমানের কাটা মাথা আসনের 5 দিকে রেখে আমি সাধনা শুরু করলাম। সাধনা চলাকালীন আবারও 4 পাশ কাঁপিয়ে সেই ঝড় শুরু হলো। মৃত আত্মা, রক্তাক্ত শিয়ালের দল, বেজি, বিষধর সাপ আর হনুমানেরা আমাকে ঘিরে তাণ্ডব নৃত্য শুরু করলো। বুঝলাম এরা কেউ জীবিত নয়। আগের দিনের মতো আজও সামনে থাকা জলপূর্ণ গর্তের দিকে তাকালাম। আমাকে বৃত্তাকারে ঘোরার সময় প্রত্যেকের ছায়া সেই জলে পড়লেও শিয়ালের দলের ছায়া সেখানে নেই দেখে আমার কাছে সবটা পরিষ্কার হয়ে গেল। আসনের এক ধারে রাখা শিয়ালের কাটা মুন্ডুতে অগ্নিসংযোগ করতেই তাণ্ডব নৃত্য থেমে গেল। একে একে সকলে অদৃশ্য হতে থাকল। শেষে রক্তাক্ত শিয়ালের দলের প্রত্যেকটি মিলিয়ে গিয়ে কেবল একটি পড়ে রইল। কিরে, এইবার নিজের স্বরূপ দেখা। আর কত লুকিয়ে থাকবি? আমি তোকে খুঁজে পেয়েছি যে। কাল ভৈরবের নাম স্মরণ করতেই শিয়ালের বুক চিরে প্রথমে এক কালো ধোঁয়ার কুণ্ডলী পাক খেতে খেতে ভয়ঙ্কর এক পিশাচিনীর রূপ নিল। গদাকার, অর্ধবসনা, বড় সাদা দাঁত, আগুনের ভাটার ন্যায় চোখ তার। বল, কে তুই? এই সব কাজের কৈফিয়ত দে। আরো অনর্থ করব, সবে তো শুরু। চোখের সামনে সেই পিশাচিনীর দেহের আকৃতি ক্রমশ বড় হতে হতে তালগাছ প্রমাণ হতে লাগল। তার স্বরে দেবীর নাম জপতেই থাম, থাম বলছি, থাম, অসহ্য বলছি, বলছি। ততক্ষণে মিত্রবাড়ির সকলে সেখানে উপস্থিত হয়েছেন। হরিপ্রসাদ মিত্র। হ্যাঁ হ্যাঁ, আমার প্রপিতামহ। কালিকা প্রসাদ মিত্রকে থামতে বললাম। তুই বল। হরিপ্রসাদ মিত্র ছিলেন একজন তন্ত্র সাধক, আর তার প্রিয় শিষ্যা ছিলাম আমি, সাধিকা রুদ্রাণী। কিন্তু খুব কম সময়ে আমার শক্তি তার থেকে অনেক গুণ বেড়ে যায়। একদিন অমাবস্যার রাতে মনশ্চক্ষু জাগ্রত করার সাধনায় যখন আমরা উভয় রত, তখন নরবলি আর শ্বেত পদ্মের আহুতির প্রয়োজন পড়ে। আমার গুরু নিজের সিদ্ধি লাভের আশায় ধ্যানরত অবস্থায় থাকাকালীন আমাকে হত্যা করে, আর আমার আত্মা সহ সমস্ত শক্তি একটা কাঠের বাক্সে বন্দি করে। মিথ্যা। তবে সেই বাক্স থেকে তুই মুক্তি পেলি কিভাবে? বাক্স তো আজও বন্ধই আছে, আমি নিজে তা দেখেছি। না 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 না, ও বাক্স নকল। এখন আমি মুক্ত। কালিকা প্রসাদের দিকে তাকালাম। মাফ করুন আমাকে, সত্যি ওটা নকল বাক্স। বাবা মশাই কলকাতায় বাক্স পাঠানোর পরদিনই ওই বাক্স হাত থেকে পড়ে ডালা খুলে যায়। কালিকা প্রসাদ বাক্সখানা খুলতেই দেখলাম ভিতরে কিচ্ছু নেই, ফাঁকা। কিন্তু এ বেলা তোকে যেতে হবে যে। কখনো না, মিত্রবাড়ির কোনো একজনের প্রাণ না নিয়ে আমি যাব না। বেশ, তবে কথা দে, এই বংশের যে কোনো একজনের দেহত্যাগের সাথে সাথে তুই এই স্থান ত্যাগ করবি। বেশ। হঠাৎ চণ্ডীপ্রসাদ মশাই মাটিতে পড়ে গেলেন। নাড়ি টিপে দেখলাম কোনো স্পন্দন নেই। বয়সজনিত কারণে তার সেই মৃত্যুই আজ মিত্র বংশকে উদ্ধার করে গেল। চারপাশের ঝড় থেমে গেল, আর একটা কালো ধোঁয়া পাক খেতে খেতে মিলিয়ে গেল। বুঝলে হে কিশোরী, কাকতালীয় হলেও
সব কিছুই কিন্তু মিথ্যে নয়, মাঝে মধ্যে যুক্তিও হার মানে। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আমাদের এই চ্যানেলটিকে তো আপনারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন, শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর আপনাদের কাছে সবার আগে পৌঁছয়। ধন্যবাদ।